এসো জ্ঞানী, এসো জন কল্যাণ ধ্যানী, এসো হে ধী শক্তি সম্পদ মুক্ত বল। বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের 100 বছর হল, যে প্রতিষ্ঠানের আরম্ভ হয়েছিল রবীন্দ্রনাথের সভাপতিত্বে। হৃদয়ে রাজহে শুভ 1925 সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এর প্রথম সভাপতি এবং সুশীল কুমার ঘোষ ছিলেন প্রথম সম্পাদক। এবং এই সংগঠনের সঙ্গে বহু বিশিষ্ট মানুষজন ছিলেন। তারা যে সবাই গ্রন্থাগারিক ছিলেন তা নয় কিন্তু। এবং এই সংগঠনটা এমন একটা সংগঠন যেখানে সমস্ত স্তরের মানুষ, সমাজের সমস্ত স্তরের মানুষ এসে যোগদান করেছেন এবং এটাকে সমৃদ্ধ করেছেন। প্রথমে নাম ছিল অল বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন, পরে নামটা পাল্টে হয়েছে বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন বা বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ। বিএলের যে প্রতিষ্ঠাতা সম্পাদক সুশীল কুমার ঘোষ, তিনি কংগ্রেসের ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন। তিনি চিত্তরঞ্জন দাসকে করিয়ে গ্রন্থাগার আন্দোলন, সব রাজ্যেই এটা গ্রন্থাগার আন্দোলন গড়ে তুলতে হবে, গ্রন্থাগার পরিশোধ করতে হবে। সেই 1925 সালে তারই নেতৃত্বে কিন্তু এই বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ হলো। 33 নম্বর হুজুরিমল লেনে হচ্ছে বিএলের অফিস। 4টে ঘর, এরকম ছোট ছোট ঘর দুটো, একটা একটু লম্বা সামনের এই প্যাসেজটার মতো, আর একটু চওড়া হবে। এরপর 1967 সালের 28শে ফেব্রুয়ারি কলকাতায় এন্টালির পদ্মপুকুরের সন্নিকটে পরিষদের প্রথম ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভারতের গ্রন্থাগার আন্দোলনের অন্যতম পথিকৃৎ ডক্টর এস.আর. রঙ্গনাথন। পরবর্তীকালে সল্টলেকের এফ.ডি. ব্লকে নির্মিত হয় বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের দ্বিতীয় ভবন। লাইব্রেরি সায়েন্স ট্রেনিং আমাদের বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশনের সঙ্গে যখন থেকে শুরু হলো, তখন হলো ক্যাম্প ট্রেনিং, শিবির প্রশিক্ষণের মাধ্যমে থেকেই শুরু হচ্ছে। তারা সার্টিফিকেট কোর্স চালু করে 1937 সালে, সেটা কন্টিনিউয়াসলি হতো। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতায় বোমা পড়েছিল, খিদিরপুর, ডালহৌসিতে, এরকম 3টে না 4টে বোমা পড়েছিল। তাতেই কলকাতা প্রায় অর্ধেক খালি হয়ে গিয়েছিল, লোকে ভয় পেয়ে গ্রামে চলে গিয়েছিল, অঞ্চলে চলে গিয়েছিল। সব ফিরে এলো যখন গ্রন্থাগার আন্দোলনও বাড়লো। বিভিন্ন গ্রন্থাগারকে কেন্দ্র করে সেই গ্রন্থাগারকে সংগঠিত করবার জন্য স্থানীয় লোকজনদের নিয়ে এসে সেই গ্রন্থাগারের কাজকর্ম, গ্রন্থাগারকে ইয়েভাবে তৈরি করা সায়েন্টিফিক্যালি। আমাদের দাদারা যেমন পরিবাবু, রাখাচন্দ্র চক্রবর্তী বিশ্বাস, এরা যারা ছিলেন, তারা এগুলো বিভিন্ন জায়গায় এগুলো করতেন। মেদিনীপুরে হয়েছে, তারপরে নবদ্বীপে হয়েছে, নবদ্বীপে দুবার হয়েছে, তারপরে ইয়েতে হয়েছে, হাওড়াতে হয়েছে, এই সমস্ত জায়গায় হয়েছে। অবিভক্ত 24 পরগনা জেলায় প্রথম বিএলএ সংগঠন গড়ে ওঠে 1952 সালে। তখন আমি এই দেশেই আছি। তখন প্রথম সম্পাদক হন বসিরহাট কলেজের বাংলার অধ্যাপক, নাম হচ্ছে শ্যামল সর্দার। খুব ভালো লোক ছিল। এবং তখন জেলার সভাপতি ছিলেন প্রবীর বসু। এই হচ্ছে প্রথম 1952 সালে এই জেলার গ্রন্থাগার সংগঠন গড়ে ওঠা। তারপরে দীর্ঘকাল গ্যাপ, পরে একটা কনভেনশন করে বেঙ্গলিয়াতে প্যারিচরণ সরকার লাইব্রেরিতে একটা অনুষ্ঠান হয়, কনভেনশন হয়। যে কনভেনশনের সভাপতি ছিলেন সভাপতি মণ্ডলীতে রাধিকা ব্যানার্জি, তৎকালীন মন্ত্রী শান্তিরঞ্জন ঘটক, আর কনভেনার হিসেবে ওটাকে অর্গানাইজ করেছিলেন অমিতাভ নন্দী। 89-এ গোটা ভারতবর্ষে এত বড় লাইব্রেরি আন্দোলনের কর্মীদের র্যালি গোটা ভারতবর্ষে কেউ দেখে।
আন্দোলন বলতে আমরা যা বুঝি, মানে রাজনৈতিক আন্দোলন নয়, এটা সামাজিক আন্দোলন। কারণ সমাজের সর্বস্তরের মানুষকে নিয়ে এই সংগঠন গঠিত। গ্রন্থাগার আন্দোলনের জন্য এই সংগঠন নানা রকম কাজ করে গেছে। গ্রন্থাগার বিষয়টা কি সেটা মানুষকে বোঝানো, গ্রন্থাগার কেন বাড়ানো দরকার, সমাজের সর্বস্তরের মানুষ গ্রন্থাগারে আসবেন, পড়াশোনা করবেন, এই জিনিসটাকে তারা এগিয়ে নিয়ে গেছে। প্রচুর মানুষ যারা খুব দিকপাল মানুষ, তারা এই সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং এই যে গ্রন্থাগার আন্দোলনটাকে তারা এগিয়ে নিয়ে গেছে। প্রথম আমার মানে কর্মজীবন শুরু হয় যাদবপুর ইউনিভার্সিটি থেকেই 1962 সালে। আমি কিন্তু তখন লাইব্রেরিতে ছিলাম না, লাইব্রেরিতে পোস্টিং ছিল কিন্তু আমি ছিলাম টাইপিস্ট। তার কিছুদিন পরে তৎকালীন মানে পরবর্তীকালেও গ্রন্থাগার আন্দোলনের বিখ্যাত নেতা, প্রখ্যাত নেতা বলো যাই বলো, প্রবীর রায়চৌধুরী, উনি আমাকে এসে বললেন যে সারা জীবন খালি বাক্সই বাজাবেন। আমি তো এখনো গ্রাজুয়েশনটা করিনি, সেটা করে নিন, কিন্তু তার আগে একটা সার্টিফিকেট কোর্স আছে, আমাদের বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশন বলে একটা সংগঠন আছে, তার একটা সার্টিফিকেট কোর্স আছে। প্রবীর রায়চৌধুরীকে আমি যতটা দেখেছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ক্যাটালগার হয়ে এলেন, তখন উনি এখান থেকে সার্টিফিকেট পাস করেছেন, সার্টিফিকেটে উনি সেকেন্ড হয়েছিলেন। যাদবপুর ইউনিভার্সিটি লাইব্রেরি সায়েন্স ডিপার্টমেন্ট যখন হলো 1964 সালে, তখন ওনাকে পড়ানোর জন্য অনুরোধ করা। অজিত মুখোপাধ্যায় করলেন, তিনি হেড অফ দি ডিপার্টমেন্ট হলেন, প্রথম হেড অফ দি ডিপার্টমেন্ট লাইব্রেরি সায়েন্স ডিপার্টমেন্ট। স্বাভাবিকভাবে স্যারের অনুরোধে উনি এখানে ক্যাটালগার ছিলেন, ওখানেও পার্ট টাইম পড়াতে যেতেন। তারপরে 1966 সালে প্রবীরবাবু পূর্ণ সময়ের লেকচারার হিসাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার তথ্য বিজ্ঞান বিভাগে উনি জয়েন করলেন 1966। সেখানে উনি লেকচারার যেমন ছিলেন, তারপরে রিডার হয়েছেন, তারপরে প্রফেসরও হয়েছেন। উনি প্রথম লাইব্রেরি সায়েন্সে প্রফেসর হন যাদবপুরে। প্রফেসর স্কেল হয়তো কেউ পেতে পারে, কিন্তু ডেজিগনেশন প্রফেসর প্রথম প্রবীরবাবুই হয়েছে। তারপরে আস্তে 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 উনি ছাত্রনেতা ছিলেন, ছাত্রনেতা থেকে গ্রন্থাগার আন্দোলনে চলে আসেন। উনি বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের শুধু বোধহয় ট্রেজারার পদ বাদে সব পদ অলঙ্কৃত করেছেন। বিজয়নাথ মুখোপাধ্যায় ছিলেন হাওড়া জেলার একজন ব্যক্তিত্ব। উনি ছিলেন হাওড়ার গোষ্ঠবিহারী চট্টোপাধ্যায় ছিলেন, এরা ছিলেন হাওড়া জেলার একটা তারপরে শৈলকুমার মুখোপাধ্যায়, তারপরে ছিলেন আমাদের সুধানন্দ চট্টোপাধ্যায়, হাওড়া ইমপ্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন উনি। তো এরা সমস্ত গ্রন্থাগার আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বিজয়নাথ দা অরিজিনালি ছিলেন সংস্কৃত কলেজের লাইব্রেরিয়ান, সংস্কৃত কলেজ। ওখান থেকে সংস্কৃত কলেজ থেকে উনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান হন। তারপরে ওখান থেকে উনি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান অ্যান্ড হেড অফ দি ডিপার্টমেন্ট উনি হন। উনি ওখানে এমবিবিএসসি কোর্স ওপেন করেন। বিজয়নাথ দা বঙ্গীয় গ্রন্থাগার পরিষদের সেক্রেটারি ছিলেন এবং তার অভিজ্ঞতা এবং তার পরিষদে তার কন্ট্রিবিউশন অসামান্য। এই যে বিজয়নাথ মুখোপাধ্যায়, এই ভদ্রলোকের কিন্তু লাইব্রেরি আন্দোলনে বিশেষ অবদান। উনি বিএল এর প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি ছিলেন। বেঙ্গল লাইব্রেরি অ্যাসোসিয়েশনের এই জমি, এই বাড়ি করার তার অশেষ অবদান। তিনি মানুষের কাছে ঘুরে 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 বিভিন্ন নেতার কাছে রাইটার্স বিল্ডিংয়ে গিয়ে ধর্ণা দিয়ে বসে থাকতেন, টাকা দিত এটা করার জন্য। এই মানুষটার বিশেষ অবদান। তিনি সেক্রেটারি ছিলেন এবং প্রেসিডেন্ট ছিলেন। প্রেসিডেন্ট থাকা অবস্থায় উনি মারা গেলেন। গ্রন্থাগার বিজ্ঞান যে পঠন পাঠন এখন রবীন্দ্রভারতীতে, সেটা সৌরেনদার হাত ধরেই হয়েছে। সৌরেন বাবুই ওখানে প্রথম গ্রন্থাগার বিজ্ঞান শুরু করেন পড়ানো। উনি আয়াসলিকের সেক্রেটারি ছিলেন, আয়াসলিকের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন কিনা জানি না, এখানে সেক্রেটারি প্রেসিডেন্ট সবই ছিলেন। এবং আমার যতটা মনে হচ্ছে সৌরেনবাবু প্রেসিডেন্ট থাকা অবস্থায় মনে হলো ও প্রয়াত হন। এই মঙ্গল প্রসাদ সিনহা
একদিন হঠাৎ এক ধুতি পরা ভদ্রলোক পান খেতে খেতে একটা ঝোলা নিয়ে এসে হাজির, এসে বলছেন যে আচ্ছা এখানে কি এই লাইব্রেরিতে কোনো লাইব্রেরির লোকটোক নেবেন? প্রবীরবাবু খুব ইয়ে করে বলতেন, দেখে মনে হলো মানুষটা বড় ভালো। তখনই আমি চিফ লাইব্রেরিয়ানের কাছে গেলাম, তারপরে এসে বললো ঠিক আছে, কাল থেকে বা কোনো একটা ডেট দিলেন যে অমুক দিন থেকে আসতে বলুন ওনাকে। উনিও যাদবপুরে এক সময় জয়েন করে গেলেন এবং তারপরে 72 সালে লাইব্রেরি সায়েন্স ডিপার্টমেন্টে ফুল টাইম টিচার হিসাবে জয়েন করেন। প্রবীর রায় চৌধুরী, বিজয় পদ মুখোপাধ্যায়, মঙ্গল প্রসাদ সিনহা, সৌরেন্দ্র মোহন গঙ্গোপাধ্যায়, দি 4 ফ্রেন্ডস। এদের 4 জনের মধ্যে অসাধারণ বন্ধুত্ব ছিল, আবার প্রচন্ড বিতর্ক হতো, কিন্তু এই বিতর্কের মাঝে আমি কোনোদিন এদের মনোমালিন্য দেখি। আরো যাদের দেখছেন তাদের অশেষ অবদান, বিশেষ অবদান সব মানুষগুলো এখানে রয়েছে। 77 সালে এখানে বামফ্রন্ট সরকার আসে এবং তারা তাদের ম্যানিফেস্টোতে বলেই দিয়েছিল যে আমরা যদি আসি ক্ষমতায় তাহলে আমরা গ্রন্থাগার ব্যবস্থার উন্নতি করব এবং গ্রন্থাগারের জন্য একটা আলাদা ডিপার্টমেন্ট আমরা তৈরি করব, এবং সেটা তারা করেছেন। 1979 সালে পশ্চিমবঙ্গে প্রথম গ্রন্থাগার আইন পাস হয়। আজও পরিষদ রাজ্যের বিভিন্ন শ্রেণীর গ্রন্থাগারিক ও কর্মীদের রুটি রুজির জন্য রাজ্য পে কমিশন ও ইউজিসির কাছে আবেদন করে চলে। এছাড়াও পরিষদ জেলার শাখাগুলিকে সংগঠিত করে সংগঠনকে শক্তিশালী করার মধ্যে দিয়ে আন্দোলনকে ধারালো করার কাজে লিপ্ত রয়েছে। এই 100 বছরের গ্রন্থাগার পরিষদের যে পথ চলা, এই পথ চলার সঙ্গে কিন্তু আরেকজনও পথ চলেছিল। আরেকজন বলতে আমি ব্যক্তি না, আরেকটি জিনিসেরও পথ চলেছিল, সেটাও তারও অতিক্রান্ত হলো 75 বছর। সেটা হচ্ছে গ্রন্থাগার পত্রিকা। 1951 সালে প্রমীলচন্দ্র বসুর তত্ত্বাবধানে একটি আমাদের গ্রন্থাগার পত্রিকা প্রকাশ হতে শুরু করে। এই গ্রন্থাগার পত্রিকা হচ্ছে একমাত্র, এখনো অবধি বলা যেতে পারে একমাত্র পত্রিকা, অর্থাৎ গ্রন্থাগার বিজ্ঞানের উপর বাংলা ভাষায় প্রকাশিত একমাত্র পত্রিকা এই গ্রন্থাগার। বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ যখন থেকে প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময় থেকে আমরা একটা অনুদান সরকারের কাছ থেকে পেয়ে আসতাম। পূর্বে এই অনুদান পেতাম হচ্ছে কলকাতা কর্পোরেশনের থেকে, এবং কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে সেই সময় আমরা যে টাকাটা পেতাম সেটা 100 টাকারও কম ছিল। পরবর্তী ক্ষেত্রে যখন সরকার আসে এখানে, এবং সেই কংগ্রেস সরকার থেকে আরম্ভ করে পরবর্তী ক্ষেত্রে যে বামফ্রন্ট সরকার আসে, সেই সময় এই অনুদান আস্তে আস্তে উত্তর বৃদ্ধি পেতে থাকে, এবং শেষ অবধি আমরা 2019-20 আমরা এই অনুদান অবধি পেয়েছিলাম। তার পরবর্তী ক্ষেত্রে 2022-23, 23-24 আমরা কোনো অনুদান পাইনি। শেষ যা অনুদান পেয়েছিলাম সেটা হচ্ছে আমরা 9.5 লক্ষ টাকা করে পেয়েছিলাম। এই অনুদানের যেটা আমরা খরচ করতাম, সেই অনুদান খরচ হতো আমাদের পরিষদে যে সমস্ত কর্মী রয়েছেন তাদের মাইনা, মাসিক মাইনা, এবং গ্রন্থাগার পত্রিকা প্রকাশনার জন্য যে সমস্ত খরচ হতো। শুধু গ্রন্থাগার পত্রিকা না, আমাদের এই পরিষদের থেকে অনেক বইও প্রকাশিত হয় গ্রন্থাগার বিজ্ঞানের উপর, তার প্রকাশনার কাজও এই অর্থের দ্বারা হতো। কিন্তু শেষ 2 বছর আমরা কোনো অর্থ সরকারের কাছ থেকে পাইনি। পত্রিকার সঙ্গে সঙ্গে আমাদের এই বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ যে প্রকাশনাগুলো করে, সেই প্রকাশনার কয়েকটা আমরা এখানে তুলে ধরতে পারি, যেগুলো সবচেয়ে বলা যেতে পারে বর্তমান যুগে এখনো অবধি প্রচন্ড কাজে লাগে। এখানে এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন গীতা চট্টোপাধ্যায়, তার সাময়িক পত্রিকা পঞ্জিকা এখানে বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ থেকে প্রকাশিত হয়েছিল। বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ থেকে বিমল কান্তি সেনের বঙ্গীয় গ্রন্থাগার বিজ্ঞান, তার পরিভাষা কোষ প্রকাশিত হয়েছে। এখান থেকে রত্না বন্দ্যোপাধ্যায় ক্যাটালগিং, অর্থাৎ সূচীকরণের তাত্ত্বিক দিকের একটি বই প্রকাশিত হয়েছে। এছাড়া ডক্টর আদিত্য ওদেদারের গ্রন্থাগার বর্গীকরণের বই প্রকাশিত হয়েছে। বর্গীকরণের বাংলাতে বলা যেতে পারে বর্গীকরণে রামকৃষ্ণ সাহা প্রকাশিত করেছেন। এছাড়াও আমাদের আরেকটি বই এখানে প্রকাশিত হয়েছে প্রমীলচন্দ্র বসুর গ্রন্থাগার নামা, এবং প্রকাশিত হয়েছে সুকুমার সেনের গ্রন্থাগার এবং পশ্চিমবঙ্গের গ্রন্থাগার নিয়ে, এবং গ্রন্থাগার রবীন্দ্রনাথ ও গ্রন্থাগার এই নিয়েও আরেকটি বইও আমাদের এখানে প্রকাশিত হয়েছে। এছাড়াও অন্যান্য গ্রন্থাগার প্রকাশনার কাজও এখানে চলছে।
এই পত্রিকাগুলোর সঙ্গে সঙ্গে 75 বছর যেহেতু পূর্ণ হয়েছে, এই 75 বছরের দিকে তাকিয়েই আমরা গ্রন্থাগার পত্রিকার 75 বছরের একটা সংখ্যা আমরা প্রকাশ করতে চলেছি। এবং আমরা আর একটা জিনিসও প্রকাশনার সঙ্গে সঙ্গে যেটা করছি, ওপ্যাক সিস্টেম, আমাদের যে প্রকাশনা আছে সেই প্রকাশনাও আপনার মোবাইল মারফত পেতে পারেন। তাদের ডিজিটাইজ করার দিক থেকেও আমরা আস্তে আস্তে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আশা করি আপনাদের সহযোগিতা থাকলে আমরা সেই লক্ষ্যে অবশ্যই সেই লক্ষ্যতে পৌঁছাতে পারবো। আমাদের যেটা রামকৃষ্ণ গুরু শুরু করেছিলেন তাদের সময়, যে উইনাইসিসের দীর্ঘদিনের ট্রেনিং হতো একটা। আমাদের এখানে আমি সায়েন্স থেকে চাকরি করি, দিলীপ সিনহা বলে এক লোক, উনি দিল্লি থেকে ঘুরে এসে আমাকে বললেন এই 89 প্রথম দিকে উনি আমাকে একটা ফর্ম দিলেন যে আপনারা একটা আছে ভিসা তৈরি ফর্ম, এখানে অ্যাপ্লাই করুন, বিভিন্ন ব্যাংক অ্যাপ্লাই করতে পারেন, কোর্স চালানোর জন্য, কম্পিউটার ক্লাসের জন্য। তার আমি কম্পিউটার ক্লাস যদি করবো আমার একটু ইয়ে নেই, তখন আমি কম্পিউটার ডিপার্টমেন্টের সাথে জড়িয়ে পড়ি লাইফ সায়েন্স করে। ওদেরকে বলো কি আপনাদের কোনো খরচা নেই, আমরা গভর্নমেন্ট জ্ঞান করি, টিচাররা যারা পড়াবেন তাদের একটা রিকমেন্ডেশন দেবো আমরা, আর এই ছাত্র যারা পড়াশোনা করবে তাদের যে খরচা সেটা আমার টিফিন দিনের মতো ওরা রেডি করে। এবং কম্পিউটার সায়েন্সের যে সাবজেক্টগুলো লাইফ সায়েন্স বাড়ে, এই জেনারেল ইয়ে 10 জন এইগুলো ওদের টিচারে পড়ে। আর সিবিআইসি তখন শুরু হয়েছে, আমি খুব শিখেছি, তা ওইটা আমরা পড়া উচিত, প্র্যাকটিক্যাল থিওরি আমরা পড়বো আর ওইটা ওরা পড়বো। আর ওরা এই নামটা অ্যাসিস্ট্যান্ট ছিল পরিচিত, সে বললো ওইটা আপনার সাথে আমি ওই 10 প্র্যাকটিক্যাল ওয়ার্ডসটা এইগুলো একসাথে করবো, আপনি একই বললাম একটু দিয়ে বললাম আমরা গভর্নমেন্ট থেকে টাকা পেলাম। এইটা রামকৃষ্ণ খুব উত্তম বলতে প্রথম, এবং কমপ্লেক্স একটা নাম জানপুর টিচার এই জিনিসটা করা, এটা রামকৃষ্ণ সবচেয়ে উদ্যোগ নিয়েছে। ও এই লোকজনকে নিয়ে আসছে, আমরা থাকতো তারপর ঠিক হলো এখানে আমার প্রশ্ন। প্রথম বিএলএ করার আগে তখন পুলিশ বেরিয়ে গেছে ইন্ডো ভাষা 10 চলে তখন, তখন ওই ইয়াসটিক প্রথম ইন্ডো ভাষার উপর কোর্স করে। ওরা আমার টিচার ছিল, আমাকে জানাবুকে দিয়েছিল, আর ওরা যারা ওটা 1 বছর করলো। তারপর আমরা মিস্ত্রির দিকে ঝুঁকি, ওটা কিভাবে করা যায়, পড়াশোনা করতে করে ওরা আবার চালানো। 2011 সালে আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে, মানে মূলত ওয়েবেল থেকে একটা আমরা টাউন লাইব্রেরিয়ানদের কোহার ট্রেনিং এর উপর আমরা একটা রিকোয়েস্ট পাই। এবং কি কথা হলো যে বিএলএ তে 170টা টাউন লাইব্রেরিয়ানদের আমরা ট্রেনিং দেব কোহার উপরে। এবং আমরা মূলত 2011 সম্ভবত ডিসেম্বর থেকে 2012 জানুয়ারি পর্যন্ত আমরা এই ট্রেনিংটা দিই 170টা টাউন লাইব্রেরিয়ানদের। আমাদের যে ট্র্যাডিশনাল উইনাইসিসের যে ট্রেনিং, সেই ট্রেনিংটাকে মাইগ্রেট করে আমরা পুরোপুরি কোহার উপরে ট্রেনিং দেওয়া শুরু করি। সম্ভবত 2016 থেকে আমরা কোহার ইনস্টলেশন শুরু করি বিভিন্ন লাইব্রেরিতে। এবং বুঝতে হবে যে তখনকার দিনের সময়টা ছিল মানে লোকাল সার্ভার ইনস্টলেশন, ক্লাউড কম্পিউটিং এতটা আসেনি তখনও। আমরা বিভিন্ন লাইব্রেরিতে আস্তে আস্তে কোহার ইনস্টলেশন শুরু করলাম এবং সাইমালটেনিয়াসলি কোহার ট্রেনিংটাও শুরু হলো। এবং সেই থেকে কিন্তু তারপর 2017, 2018 ইত্যাদি করে আমাদের কিন্তু একাধিক লাইব্রেরিতে আমাদের কোহা ইনস্টলেশন হয়।
শুধুমাত্র কিন্তু ওয়েস্ট বেঙ্গল না, প্রথমে ওয়েস্ট বেঙ্গল দিয়ে শুরু হলো, তারপরে ঝাড়খণ্ড এলো, দিল্লি এলো, ইভেন বাংলাদেশ, সেগুলো কিন্তু আমরা করতে আরম্ভ করলাম। ইনস্টলেশনের পাশাপাশি যে ট্রেনিং সেন্টারটা আমরা চালাতাম, এটা কিন্তু আমাদের ভারতব্যাপী নাম। এটা আমরা দেখেছি যে কোহাড়পুর ট্রেনিং আমরা মানে অনেকেই কিন্তু দেন, কিন্তু মানে বিএলএ ট্রেনিংয়ের সুনামটা কিন্তু বিরাট। আমরা কোহাড়পুর ট্রেনিং বাংলাদেশে দিয়েছি, আমরা কোহাড়পুর ট্রেনিং রাজস্থানে যোধপুরে জুডিশিয়াল একাডেমিতে দিয়েছি দীর্ঘদিন ধরে। এই কাজগুলো আমরা সমস্ত করেছি এবং তারপর টেকনোলজি মাইগ্রেশনের ফলে, ট্রান্সফরমেশনের ফলে যে ক্লাউড কম্পিউটিং শুরু হলো, সেই ক্লাউড কম্পিউটিংয়ে কিন্তু আমরা ক্লাউড সার্ভারের মাধ্যমে ইনস্টলেশন শুরু করি। এখনো পর্যন্ত প্রায় 80 থেকে 90টি লাইব্রেরিতে ক্লাউড সার্ভারে কোহা চলছে, রেগুলারলি চলছে। তো এখানে দাঁড়িয়ে হয়তো লাইব্রেরি সায়েন্স পড়তে আসা পিছনে অনেক রকম প্রশ্ন হতে পারে যে কেন ইয়াং জেনারেশনরা কেন লাইব্রেরি সায়েন্স পড়বে, কি হবে এর ভবিষ্যৎ। তো আমার মনে হয় কোথাও না কোথাও আমরা যতই ডিজিটালাইজড হয়ে যাই না কেন, ফিজিক্যাল বুকস মানে ছোটবেলায় যখন আমরা নতুন বই হাতে পেতাম, সবার আগে বইটা খুলে তার গন্ধ শুকতাম, একটু ভালো লাগে যে বইয়ের স্মেলটা একটু নিই, বইয়ের স্মেলটা না পেলে যেন মানে পড়াটা ভালো হয় না। মানে ফিজিক্যাল বুকস হাতে পাওয়া এটা একটা খুব বড় ব্যাপার। তো এই যে নতুন বই পড়া, এই ব্যাপারটা, এই অভ্যেসটা কোথাও না কোথাও একটা ফিরিয়ে আনার চেষ্টা, এটাও হতে পারে যে আমরা হয়তো সেই কারণে লাইব্রেরি সায়েন্স পড়তে এসেছি। ছোটবেলা থেকে আমারও ইচ্ছে ছিল, যখন স্কুলে পড়তাম তখন লাইব্রেরিতে বেশিরভাগ সময়টাই কাটাতাম। তবে আমাদের গ্রামীণ এলাকা ছিল, তবে সেখানকার লাইব্রেরিগুলো অতটাও ভালো ছিল না এবং পরিষেবাটাও খুব নিম্নস্তরের ছিল। স্কুল লাইব্রেরি যেরকম হয়, তবে খুব আনন্দ হতো, আনন্দের সাথে যেতাম, সেখানে বিভিন্ন বন্ধুদের যেতাম। আমার পাশে আমাদের পাবলিক লাইব্রেরি ছিল, সেখানেও যেতাম। তারপরে যখন কলেজে পড়ছি তখন সেখানেও দেখছি আমাদের গ্রামীণ কলেজের লাইব্রেরি, তো সেখানেও যখন যাই একটু স্টাফ আনমাইন্ডফুল হয়ে থাকে বা টিফিনের সময় গেলে একটু বিরক্ত। তা আমিও আমার ড্রিম এখন এটাই হয়েছে যে আমি এই লাইব্রেরিটাকে বাঁচিয়ে রাখবো, এটা যেন কোনো জায়গায় বিলুপ্ত না হয়ে যায়। আমার এটা এখন প্যাশন ঠিক না, আমার ড্রিম, এটা আমি অ্যাচিভ করবো এবং এটাকে আমি সমস্ত জায়গায় বলবো যে এটা আন্দোলন যখন যদি হয় তখন আমিও চেষ্টা করবো সেই আন্দোলনে যুক্ত হয়, এই আন্দোলনটা আরো সচেতন করা যায়। আর আগামী দিনে আমরা চাই যে গ্রন্থাগার আরো বেশি উন্নতি করুক, প্রত্যেকটা গ্রন্থাগারে পাঠক আসুক, সবাই সেই সার্ভিসটা পায়। মানে আসল ব্যাপার হচ্ছে সার্ভিস যেটা দেওয়া, মানে আমাদের মেইন উদ্দেশ্য সার্ভিস দেওয়া হোক, যে কোনো পাঠক এসে যাতে ফিরে না যায় আমাদের কাছ থেকে। তো আগামী দিনে এটাই আমাদের প্রত্যেকের ইচ্ছে থাকবে। রঙ্গনাথন বলে গেছেন, লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম, জীবদের অনুরূপ, জীবদের মতো বাড়বে। বই বাড়ছে, পাঠক বাড়ছে, কিন্তু স্টাফ বাড়ছে না, তাহলে সেখানে বইটা মেনটেন হবে কি করে? এটা একটা কিন্তু আমাদের বিশাল ক্ষোভের কারণ। জানি না কেন্দ্রীয় সরকার এই ব্যাপারে কি ভাবছেন। অনেক জায়গায় গ্রন্থাগার বন্ধ হয়ে যাচ্ছে, কর্মী নেই, যারা অবসর নিচ্ছেন বা মারা গেছেন তাদের জায়গায় লোক নেওয়া হচ্ছে, যার ফলে বহু গ্রন্থাগার এখানে বন্ধ হয়ে গেছে বর্তমানে। হ্যাঁ, কিন্তু আমরা চেষ্টা করছি, বঙ্গীয় গ্রন্থাগার পরিষদ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে এই গ্রন্থাগারগুলো ঠিকভাবে চলতে পারে। 20 ডিসেম্বরকে গ্রন্থাগার দিবস হিসেবে পালন করা হয়। আমার কাছে মনে হয় সমস্ত গ্রন্থাগার দু রকমের হয়, পাবলিশড সকলের জন্য, দেশের সব মানুষের জন্য যারা বই পড়তে পারে, এবং আর হলো
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে অঙ্গ হিসাবে কিছু গ্রন্থাগার থাকে। এই সমস্ত গ্রন্থাগারগুলোকে আমার মনে হয় অমূল্য সম্পদের খনি। যদি এই খনির সন্ধান থেকে কেউ বঞ্চিত থাকে, যদি এই খনিকে কেউ ব্যবহার করতে না পারে, কাজে না লাগাতে পারে, জীবনে যার ছায়াপাত না ঘটে এই গ্রন্থাগারে, তাহলে সেই মানুষ প্রকৃত মানুষ হতে পারে না বলে আমি বিশ্বাস করি। দুঃখের বিষয়, আজকে দেশে এই দু ধরনের গ্রন্থাগারগুলিতে অযত্ন লক্ষ্য করা যাচ্ছে। সরকারি প্রশাসনের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে আজকে যেটা হচ্ছে সেটা হলো প্রযুক্তি আমাদেরকে গ্রাস করছে। প্রযুক্তি খুবই প্রয়োজনীয়, কিন্তু প্রয়োজনীয় কাজে লাগানো হোক, কিন্তু যা আমাদের সম্পদ ছিল সেগুলোকে বর্জন করে প্রযুক্তি নির্ভর জীবন কেন হবে, এই প্রশ্ন আমাকে ঘুরে ঘুরে খায়। আমার এতখানি বয়স পর্যন্ত আমি গ্রন্থাগার দ্বারা সমৃদ্ধ হয়েছি। গ্রন্থাগার ছাড়া, গ্রন্থ ছাড়া জীবন ভাবতে পারি না।